বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডে। চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনার কি সবসময় একজন ব্যবসায়ী হতে ইচ্ছা ছিল নাকি কখনো জব করেছেন? আসলে জব করেছি। আপনার দৃষ্টিতে স্বাস্থ্য সেবায় যদি একটা পরিবর্তন আনা যায়, সবার আগে কোন পরিবর্তনটা আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? বাংলাদেশের 64টা জেলা, মানুষের মধ্যে পারসেপশন হয় কি আমরা ঢাকা মেডিকেলে গেলে হয়তো সর্বোচ্চ ভালো সেবা পাবো, এবং এই যে দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি, এই জায়গা থেকে গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে ম্যাসিভ আকারে, যে বিভাগগুলোকে ঢাকা মেডিকেলের মতো প্রত্যেকটা বিভাগে এগুলোকে ফুললি ইনরিচ করা। আর্থিক সংগতিটা আমার কাছে এখানে বড় ব্যাপার না, সেবাটা সবার আগে। আমরা যদি দেখি যে কেউ এরকম অপারগ, তো সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব এই ব্যাপারটা খুব সংবেদনশীল। উনি এমনও আছে যে উনি নিজে অনেক পেশেন্টের ওষুধের টাকা উনি নিজের পকেট থেকে দিয়েছে। জি, সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি তৃণা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলার চেষ্টা করি আমাদের যে এন্টারপ্রেনার আছেন বাংলাদেশে, আমাদের যে বিশিষ্ট ব্যবসায়ী আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি তাদের সংগ্রামের গল্প, তাদের সাফল্যের কথা শুনি, তাদের দৃষ্টিভঙ্গির কথা শুনি। এই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে আছেন অ্যাডভান্স হসপিটালের ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম রাজ। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ এমন একটা জায়গায় বসে আছি, সেটা হচ্ছে আমার নিজের জায়গা, আমার নিজের প্রফেশনের সাথে খুব বেশি অ্যালাইন করে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আমি ব্যবসায়ী বলতে খুব একটা রাজি না, কারণ হসপিটাল এমনই একটা মানবিক জায়গা। আপনি যদি এটাকে বিজনেস হিসেবে নিতে চান তাহলে অনেক টাকা, কিন্তু আপনি যদি মানবিক হয়ে যান তখন আপনি একজন হয়ে যাবেন মানবিক মানুষ, তাই তো নাকি? তো আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। আপনার সাথে আমার দৃষ্টিভঙ্গি বা আপনার কথার সাথে একমত আমি, কারণ এটা মানবিক পেশা এবং সেবা। জি, তো যেহেতু আমরা মানুষের সাথে সম্পৃক্ত, এবং এখানে কিন্তু যে মানুষগুলো আসে তারা কিন্তু অসুস্থ হয়ে আসে, এবং ওই সময়টা তারা বেশ অসহায়ত্ব বোধ করে। অবশ্যই। তো তাদেরকে আমাদের সর্বাত্মক সেবা এবং মানসিক সাপোর্ট করার সাথে তাদেরকে মেন্টালি যে সাহস যোগানো, যে আমরা আপনাদের সাথে আছি, তো এই সেবার জায়গাটাতে এটা আমাদের জন্য সবসময় সেবামূলক জায়গাটায় থাকা উচিত। বিজনেস এটার সাথে রিলেটেড ডেফিনেটলি আনডাউটেডলি আমরা বলবো, কারণ ব্যবসা করে আমার এখানে 154 জন স্টাফ আছে, তাদেরকে আমাদের বেতন দিতে হয়, এবং এই সার্বিক যে সাহায্য সহযোগিতা যারা আছেন, অন্যান্য আরো ডিপার্টমেন্ট আছে, তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই পুরো হসপিটালের একটা মেইনটেনেন্স আছে, তারপর আপনার ওষুধ আছে, সবকিছু আছে, যে যন্ত্রপাতি আছে, অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে ফার্মেসি এভরিথিং। তো আমরা চেষ্টা করি যে ওই জায়গাটাতে আমরা সেবাটাকে সবচেয়ে সবার আগে প্রাধান্য দেই, কারণ মানুষ হিসেবে এটাই আমাদের সবচেয়ে বড় কাম্য হওয়া উচিত। জি, তারপরে হয়তো সবকিছু শেষে যদি আমরা এখান থেকে কিছু প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ। বাট মানসিক যে সেবা এবং মানবিক যে সেবা, এই সেবার জায়গাটাতে আমাদের সবার কাছে গ্রহণযোগ্যতা যাতে ডে বাই ডে বাড়ে, সেটার জন্য কাজ করছি। হ্যাঁ, কারণ আমাদের এই স্বাস্থ্য খাতের উপর থেকে সবারই কিন্তু একদম আস্থাটা চলে যাচ্ছে, মনটা উঠে যাচ্ছে বিভিন্ন কারণে আমাদের। কিন্তু তারপরও দেখেন এই যে বিভিন্ন ক্যাজুয়ালিটি হচ্ছে বিভিন্ন সময়ে, কিন্তু স্বাস্থ্য সেবার একমাত্র এই চিকিৎসকরা যাদের নিয়ে আপনি কাজ করছেন তাদেরকে কিন্তু কখনো আপনি পিছিয়ে যেতে দেখবেন না, তারাই কিন্তু আছেন। এবং তারা যদি না থাকেন, ধরে নিলেন একটা হসপিটালও চলবে না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটা হসপিটালের একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে শুরু করে একদম যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, প্রত্যেকটা মানুষই মূল্যবান।
তাদের যে ইনপুটটা আছে, প্রতিটা ইনপুটই অসংখ্য মূল্যবান। আমি একটু আপনার শুরুটা জানতে চাই, কিভাবে এই হসপিটালের সাথে যুক্ত হয়ে গেলেন? অ্যাকচুয়ালি বনশ্রীতে আমরা যখন আমার কাজিন ডাক্তার ফজলুর রহমান চৌধুরী, উনি হচ্ছে আমাদের হসপিটালের চেয়ারম্যান এবং পেডিয়াট্রিক ডক্টর শিশু হাসপাতালে এবং আমাদের এখানে বসেন। তো ভাইয়া প্রথম 2008 সালে আমরা 8-10 জন মিলে চিন্তা করলাম যে আমাদের বনশ্রীতে যেহেতু স্বাস্থ্যসেবার কোনো কিছু নেই, ডায়াগনস্টিক সেন্টার নেই, হসপিটালও ছিল না তখন। তখন তিনি বললো যে চল আমরা সবাই মিলে একটা ডায়াগনস্টিক সেন্টার স্টার্ট করি। তো এখান থেকে যখন আমরা ইনশাল্লাহ সবাই কাজ করব এবং পেশেন্টদেরকে হ্যান্ডেল করব এবং ডক্টরদের সাথে আমাদের একটা করসপন্ডিং হবে, তোরাও যেহেতু নন প্রফেশনাল ডক্টর না, আলটিমেটলি তাদের সাথে করসপন্ডিং করলে তোদের একটা অভিজ্ঞতা বাড়বে এবং সেই অভিজ্ঞতার আলোকে 4-5 বছর পর তোরা আমরা হসপিটালের জন্য বা হসপিটাল চালাতে সক্ষমতা যে জিনিসগুলো দরকার ছিল সেই জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারবো। সেই অভিপ্রায় থেকেই 2009 সালে বনশ্রীতে আমরাই কিন্তু স্বাস্থ্যসেবার প্রথম ডায়াগনস্টিক সেন্টার, অ্যাডভান্স ডায়াগনস্টিক সেন্টার চালু করি। আচ্ছা। তো দেন এটাকে আমরা অপারেট করলাম, আলহামদুলিল্লাহ এলাকায় একটা সুনামের সাথে চেষ্টা করেছি মানুষকে সর্বোত্তম সেবা দিতে এবং যতটুকু সাশ্রয়ী মূল্যে, যেহেতু আমরা লোকালি ব্যবসা করি এবং আমাদের পেশেন্টগুলো আসলে অ্যাডভান্স হসপিটাল পেশেন্টগুলো বা অ্যাডভান্স ডায়াগনস্টিক সেন্টার পেশেন্টগুলো বনশ্রী, আফতাবনগর, মহানগর প্রজেক্ট এবং এই পাশে হচ্ছে আপনার খিলগা, মেরাদিয়া, এই অঞ্চলটাই বিলং করে। তো এরা আমাদের সবাই কাছাকাছি মানুষ, কোনো না কোনোভাবে পরিচিত। তো ওই আস্থার জায়গাটা তৈরি করতে আমরা একটা সময় নিয়েছি যাতে মানুষজন আমাদেরকে আস্থাপূর্ণ মনে করে। তো সেই জায়গা থেকে প্রায় আমরা অভিজ্ঞতাটা ডে বাই ডে অর্জন করতে করতে 2015 সালে এই নতুন ভবনটা যেখানে আমরা বর্তমানে আছি এটা আমরা চুক্তি করলাম এবং কাজ করে 2016 থেকে আমরা আপনাদের দোয়া এবং আশেপাশের সকল মানুষের একান্ত কি বলবো শুভেচ্ছা এবং আমাদেরকে যে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গা থেকে তারা অনেকে আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে এবং তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমার লোকালি যারা আছেন, আমার অনেক ভাই ব্রাদার এবং যারা বনশ্রীর স্থানীয় লোকজন, তারা যথেষ্ট বলেছে যে ভাই এই জায়গাতে একটা হসপিটাল থাকা খুবই জরুরি। অবশ্যই, কারণ ধরে নিলেন একটা সমস্যা যদি হয়, একটা রোগী যখন অসুস্থ হয়ে যায়, তার যদি হসপিটালে পৌঁছতেই লাগে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে কতটুকুই বা তাকে স্বাস্থ্য সেবা দিতে পারছেন, তাই না? তো সেক্ষেত্রে যদি মানে এলাকা ভিত্তিক যদি, এটা তো মানে একটু কি বলবো বেশি আশা করা হয়ে যায়, এলাকা ভিত্তিক যদি হসপিটালগুলো অ্যাটলিস্ট প্রাইমারি ট্রিটমেন্টগুলো যদি এনশিওর করা যায়, সেটা তো খুব ক্রিটিক্যাল এবং খুব ক্রাইসিস ইন জেনারেল, যেটাকে আমরা জেনারেল হসপিটাল বলি, ওরকম যদিও করা যায়, তাও কিন্তু কি বলবো যে স্বাস্থ্য সেবাটা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা, শুরু যখন করেছিলেন 2015 সালের কথা বলেছেন? আমরা ডায়াগনস্টিকটা 9 সালে, বাট এখানে হসপিটালটা 2016 সাল থেকে 16 সাল থেকে শুরু করেছেন। একদম যখন শুরু করেছিলেন কত বেড নিয়ে শুরু করেছিলেন? শুরু করেছিলাম আমরা 20 বেড নিয়ে। 20 বেড জেনারেল কেবিন? হ্যাঁ, কেবিন। ওয়ার্ড মানে ওয়ার্ড ছিল, মানে ওয়ার্ড ছিল 5টা, বাকি ছিল কেবিন। তো আমরা কেবিন কয়টা ছিল? কেবিন ছিল হচ্ছে তখন 15টা। আর আচ্ছা, আইসিইউ যখন ছিল না, এনআইসিইউ ছিল 3 বেডের। 3 বেডের? হ্যাঁ, 3টা বেবি আর একটা কট বেড সহ 4টা বেড। তো সেটাকে আমরা আলহামদুলিল্লাহ ডে বাই ডে যতটাই বেড হয়েছে, এখন আমার আইসিইউতে আছে 6 বেড, এইচডিইউ আছে, এখানে 3 বেড আছে। এইচডিইউ আছে? জি। আর এনআইসিইউ আছে এট এ টাইম 5টা, আর প্লাস হচ্ছে এটা কট বেড সহ, আপনি এটাকে 5টাই ধরেন, কট বেড যেটা তো সেটা সেই হিসেবে ধরেন 6টা। আর আমাদের এখানে এখন 30 বেডের ক্যাপাবিলিটি আছে। 30 বেডের? হ্যাঁ। আর এক্সটেনশনের কোনো ইচ্ছা আছে? এক্সটেনশন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি। আমরা পিছে একটা বিল্ডিং নিয়েছি, আমরা এক্সটেনশন করে এটাকে চেষ্টা আছে 50 বেডে উন্নত করার। কারণ 50টি বেড আশেপাশে আমরা এখন পেশেন্টকে আসলে জায়গা দিতে পাচ্ছি না। যারা এখানে আসেন তারাও বলে যে আপনারা তো আমরা চেষ্টা করছি। কারণ আমিও যখন ঢুকছিলাম হসপিটালে প্রচুর ভিড়, কিন্তু কারণ মানুষের এখন যে সিজনটা, ছোট বাচ্চাদের অনেক রোগ বালাই হচ্ছে, বৃদ্ধ বলেন,
মানে যে কোনো সময় একটা হিট স্ট্রোক হয়ে যেতে পারে, মানে এই যে হসপিটালগুলো বিশেষায়িত হসপিটাল, আপনারা তো বিশেষায়িত। আমরা জেনারেলি আপনার ইন জেনারেল হসপিটাল বলতে পারেন। তো সেই জায়গা থেকে আমাদের, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব পেডিয়াট্রিক ডক্টর এবং উনি অনেক দিন আমাদের এই বনশ্রীতে উনি প্রায় 18-19 বছর যাবত প্র্যাকটিস করছেন। তো ওনাকে এই অঞ্চলে যদি বলি আমি এক কথায়, বনশ্রীবাসী সবাই জানে যে এই অঞ্চলের সবচেয়ে মানে ফেমাস একজন ডক্টর উনি, পেডিয়াট্রিক ডক্টর হিসাবে। তো যেহেতু ওনার স্বপ্ন দোষটা থেকে আজকে আমরা এই জায়গায়, তো সেই কারণে আমাদের স্পেশালি যদি বলেন আশেপাশের হসপিটালগুলো আমাদেরকে যখন তাদের ক্রাইসিসের বাচ্চাগুলো অ্যাকুরেটলি কোনো দেখছে, তখন তারা বাচ্চাগুলোকে আমাদের এখানে এনআইসিতে শিফট করে। তো দ্যাটস ওয়াই আপনি যদি বলেন জেনারেল তো আমাদের হসপিটাল ইন জেনারেলি আছে, তার সাথে যদি বিশেষায়িত বলেন তাহলে বলবো যে আমাদের এনআইসিউ ডিপার্টমেন্ট অনেক ইনরিচ। এখানে আচ্ছা, আমাদের শিশু হাসপাতালের 2-3 জন ডক্টর আছেন যারা এখানে দেখছেন। তো আমাদের এই তার মানে চেম্বারও আছে, এখানে চেম্বার আছে, ডায়াগনস্টিক সেন্টার প্লাস ভর্তির সুযোগ আছে, এনআইসিউ ডায়ালাইসিস ইউনিট আছে, জি, এন্ডোস্কোপি আছে, ক্লোনোস্কোপি আছে। আচ্ছা, সবই করে যাচ্ছে। ডায়ালাইসিস প্রতিদিন কতজন করছে? প্রতিদিন এখন আমরা এভারেজে আমাদের তো 3টা ডায়ালাইসিস এরিয়া। তো সেই ক্ষেত্রে আমরা এখনো সব নেগেটিভ রেখেছি, পজিটিভ দেখিনি, এখনো করিনি। তো আমাদের দেখা যাচ্ছে রেগুলার 10-12 জন করে ডায়ালাইসিস করছে। আমি একটু আমার জানার জন্য বলি, কারণ যেহেতু মানে এই পাশে একটু ঘনবসতির অংশই কিন্তু, এবং কিডনি ডিজিজ এখন প্রচুরই বেড়েছে এবং অনেক রোগীরই কিন্তু দেখা যায় যে ডায়ালিসিসের জন্য খুব মানে ক্রাইসিস, এবং এখানে যে ডায়ালিসিসের সুবিধা আছে এটাই হয়তো অনেক রোগী কিন্তু জানে না। তো আমি প্রাইসটা জিজ্ঞেস করবো না, বাট আপনার কাছে কি মনে হয় যে অন্যান্য হাসপাতাল যেগুলো আশেপাশে আছে সেগুলোর তুলনায় আপনারা ডায়ালিসিসে কম টাকা নিচ্ছেন, এরকম কিছু? হ্যাঁ, এরকম সুবিধার কি কোনো সুযোগ আছে? আমরা চেষ্টা করি, যেহেতু আমরা লোকাল বেস এখানে হসপিটাল, তো আমাদের এখানে আসলে আমরা একটা জিনিস সবসময় প্রাইস যেটাকে বলি, অন্য জায়গা থেকে চেষ্টা করেছি প্রাইসিংটা কম রাখার, আর প্লাস হচ্ছে ডিসকাউন্ট ফ্যাসিলিটিস আমাদের এখানে অ্যাভেল করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডায়ালাইসিসের যে বর্তমান প্রাইস আছে, আশেপাশে বর্তমানে প্রচলিত যে ডায়ালাইসিস অন্যান্য হসপিটাল আছে তার থেকে একটু কমই আছে। আমরা একটু একটা কাজ করি, একটু হসপিটালটা একটু দেখি। আর আপনি বলছিলেন মনে হয় আপনাদের যে এক্সটেনশনটা কেবিন নতুন করে আপনারা তৈরি করেছেন, আমরা কি একটু দেখতে পারি? অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, চলেন তাহলে একটু হসপিটালটা দেখি। এই জায়গাটা হচ্ছে আপনাদের প্যাথোলজি ল্যাব। আসুন ঘুরে দেখাই। আমাদের এটা ম্যাম ইতি, আপাতত এই মুহূর্তে আছে ল্যাবে ইনচার্জ। আমাদের চেষ্টা করেছি ল্যাবটাকে ডিজিটালি ইনরিচ করার। এখনকার যে প্রচলিত যতগুলো টেস্টগুলো আছে যেগুলো প্রয়োজন আমাদের রোগীদের জন্য, সবকিছু তাহলে এখন अवेलेबल আছে। যদি কোনো কিছু এক্সট্রা লাগে তখন আপনারা হয়তো বাইরে সাহায্য নেন। অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো সময় কোনো টেস্টে যদি দেখা যাচ্ছে রেজাল্টটা একটু অ্যাবনর্মাল লাগছে, তখন সেটাকে কনফিউজ থাকি আমরা। সেক্ষেত্রে আমাদের ল্যাবে বলা আছে এবং আমরা ম্যানেজমেন্ট থেকে বলেছি যে এটাকে আবার রিচেক করার জন্য আমরা অনেক সময় আদার্স আইসিইউ আছে, পর্দা আছে, সব জায়গায় আপনারা ক্রস চেক করে। এগুলো কিন্তু অনেক হসপিটাল কিন্তু স্বীকার করতে চায় না। এই ক্রস চেকটা করলে তো আমার রোগীরই ভালো হয়। আমার কথা হচ্ছে রোগীর স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই। মানে একটা মানুষের জীবন, আস্থার জায়গা এবং মানুষের জীবন মরণের জায়গা, সেই জায়গায় আসলে আমাদেরকে ছোট বড় হওয়ার কিছু নেই, মানবিক হতে হবে এবং সবচেয়ে বড় হচ্ছে দায়বদ্ধতা থাকতে হবে। এই পাঁচটা মনে হয় আপনাদের আইসিইউ? জি, এটা আমাদের আইসিইউ ইউনিট। আইসিইউর পাশে আমাদের যে ডায়ালিসিস রুমের কথা বলছিলেন।
আর সামনে আছে আমাদের এনআইসিইউটা। আচ্ছা, বাচ্চাদের যাই। সামনে ডানের দিকে এটা হচ্ছে এনআইসিইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখানে বলছিলেন যে 5টি বেড আছে না? জি জি। আচ্ছা, এটা আমাদের এনআইসিইউ রুম। তো যেহেতু এই মুহূর্তে বেবিরা আছে এখন ভেতরে ঢোকা যাবে না। এটা আমাদের ওটি অপারেশন থিয়েটার। জি, এবং এর মধ্যে পোস্ট অপারেটিভ আছে। আচ্ছা, এটা আপনাদের এক্সটেনশন বিল্ডিং। জি জি, আপনি যে বলছিলেন যে আপনারা পুরোটাই এখানে মানে অ্যাডমিনিস্ট্রেশন সবাই মনে হয় সামনে চলে আসবো, সেটা আমরা আরেকটা ফ্লোর নিয়েছি। তো সেই ফ্লোরে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং আমার লোক বল যে তারা এদিকে চলে জি জি জি। এই ফ্লোরটাতে শুধু কেবিনই আছে। শুধু কেবিন? জি। আচ্ছা আচ্ছা। আর ডক্টরস রুম তো থাকতেই হবে। জি অবশ্যই। নার্স কাউন্টার, ভিভিআইপি কেবিন দেখা যাচ্ছে। জি, এখানে আছে 4টা। আমাদের 4টা ভিভিআইপি কেবিন আছে। জি জি জি। আচ্ছা, আর কোনো বিশেষায়িত কিছু আছে এখানে? স্পেশাল কোনো কিছু আছে এই ফ্লোরটাতে? এখন নতুন সেগমেন্ট চালু করার ক্ষেত্রে আমাদের হয়তো ইনশাআল্লাহ সামনে সিটি স্ক্যান এমআরআই এর জন্য চেষ্টা আছে। তো এটা হয়তো আমরা নতুন এক্সটেনশন উপরে যে ফ্লোরটা এটা করব, তখন হয়তো এটা চালু করতে পারবো। সিটি স্ক্যান এমআরআই अवेलेबल না আপনাদের এখানে? না, এখানে নেই। তো এটার জন্য আমরা চেষ্টায় আছি, ইনশাআল্লাহ সামনে এই সেগমেন্টটা ওপেন করব। আচ্ছা, এই ফ্লোরের উপরে তো এখন আন্ডার কনস্ট্রাকশন। জি, আন্ডার কনস্ট্রাকশন। এটা আমাদের এখানে নার্স কাউন্টার। আচ্ছা আচ্ছা। পাশে আছে ডক্টর কাউন্সেলিং রুম এবং এই পাশে ফিমেল ওয়ার্ড আছে। জি জি জি। ও আমাদের হেড অফ নার্স। এখন তো প্রচুর পেশেন্টের ভিড়ও দেখলাম। কি ধরনের রোগী বেশি পাচ্ছেন এখানে? ডেঙ্গু পেশেন্ট অনেক ভর্তি হচ্ছে। কোভিড এর পেশেন্ট রাখার কি সুবিধা আছে আপনাদের এখানে? আমরা এই অঞ্চলে কিন্তু ফার্স্ট ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসেবে আত্মপ্রকাশ করেছি। জি জি। তো এখন ওই অবস্থা, যেহেতু কোভিড এর পেশেন্ট আমরা এখন এই সিজনে পাইনি, তবে আমাদের ব্যবস্থা আছে। মানে যদি চলে আসে আপনারা ভর্তি রাখতে পারবেন? সেক্ষেত্রে আমাদের। আচ্ছা, আসবো। হ্যাঁ চলুন। এটা আমাদের সেকেন্ড ফ্লোর। জি। তো এখানে আমাদের সকল কনসালটেন্ট বসেন। হ্যাঁ হ্যাঁ, ওপাশটা মনে হয় না? জি, টোটালি রাউন্ড আপে সকল চেম্বারগুলো রাউন্ড আপে আছে। জি। তো এখানে আমাদের অল ইউনিট, অর্থোপেডিক, গাইনোকোলজিস্ট, মেডিসিন, ডায়াবেটোলজি, কার্ডিয়াক, মানে সব ব্রাঞ্চের সবই, সব স্পেশালিস্ট আমার এখানে প্রায় 40 জন কনসালটেন্ট বসেন। আচ্ছা, দিনের বেলাও কি স্পেশালিস্ট পাওয়া যায় নাকি? দিনের বেলা দু একজন আছে, বাট ওভারঅল বাকিরা সব সন্ধ্যা পরেই বসে। আচ্ছা আচ্ছা। আমাদের হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আপনার কি সবসময় একজন ব্যবসায়ী হতে ইচ্ছা ছিল নাকি কখনো জব করেছেন? আসলে জব করেছি, সরকারি একটা চাকরিতে কিছুদিন জব করে দেন জব ছেড়ে দিয়েছি। বিজনেস করার জায়গাটা আসলে অনেক আগের থেকে আমার ইচ্ছা ছিল, কারণ বিজনেস, যদিও বিজনেস ব্যাপারটা বেশ হার্ড, বাট একটু মুক্তভাবে যেটাকে বলে বিশ্বাস নেওয়া যায়। আর দ্বিতীয়ত আমার সবসময় একটা জিনিস ছিল যে আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি। তো চাকরির ক্ষেত্রে আসলে হয় কি, জায়গাটা সংকুচিত, 9টা-5টা অফিস। তো আপনি হয়তো অন্যের জন্য কিছু করছেন, বাট সেটা আসলে মানুষের জন্য যে সম্পৃক্ততা, সেটা জায়গাটা খুব কম থাকে। কিংবা নিজের ইনোভেশন বা ক্রিয়েটিভ কিছু অ্যাড করার সুযোগ থাকে না। যখন নিজে কোনো বিজনেস রান করবেন এবং সেটাকে ওন করবেন, তো আপনার যে দৃষ্টিভঙ্গি বা যার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চান যে না, সেটা মানুষের সেবার ক্ষেত্রে হোক বা মানুষের ক্ষেত্রে সম্পৃক্ততা হোক, সেটা ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক সুযোগ থাকে। আচ্ছা, আমি বলবো ব্যবসায়ীদের কিন্তু মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ থাকে। সেই অভিপ্রায় তো ছিলই ছোটবেলা থেকে। ইটস এ লং ডিজায়ার ফ্রম বিং মাই চাইল্ডহুড। তো স্টিল ওই ধারণা থেকে কিন্তু এই সেক্টরটায় আসা। আচ্ছা। এবং আমি আমাদের যে চেয়ারম্যান
অ্যাডভান্স হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ফজলু ভাই, উনি আমার বড় ভাইয়ের মতন। ওনার অনুপ্রেরণায় কিন্তু আমি আসলে এই সেবামূলক জায়গাটাতে আসা। হ্যাঁ, সেটাই। শুধু যে ডাক্তারদেরই যে সুযোগ থাকে মানুষের সেবা করার তা না। আপনি যেই সেক্টরটাতে কাজ করছেন, আপনি প্রতিটা মুহূর্তে মানুষকে সেবা করার, মানুষের জন্য কাজ করার আপনার মতো সুযোগ ডাক্তারদেরও কিন্তু নেই। সেটা হয়তো আপনাদের দোয়া এবং পেয়েছি এবং আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ভাই বোন ঢাকায়, তো আমার জন্ম নাখালপাড়া। ওখানেই আমার স্কুল কলেজ। আমি তেজগাঁও বয়েজ স্কুল স্টুডেন্ট, তেজগাঁও সরকারি উচ্চ মাধ্যমিক এখান থেকে এইচএসসি কমপ্লিট করেছি। দেন হচ্ছে আমার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমএসসি বিএসসি করা। আচ্ছা, তারপর তো চাকরি করেছেন। আচ্ছা, দেন তো এই হসপিটালের ক্ষেত্রে এসে নিজেকে এই জায়গায় এখন এটার মধ্যেই মনোনিবেশ করে ফেলেছি। ভালো লাগে। হ্যাঁ, আমি আমার এই জায়গাটাতে এনজয় করি এবং আমার মনে হয় যে আল্লাহ তাআলা ব্লেসিংস আছে যে মানুষের কাছে এবং মানুষের অনেক ব্যাপারে হেল্প করার যে আমার যে তাগিদটা ছিল সেটা আমার এখান থেকে অনেক জায়গাতে পূরণ করার সুযোগ হয়েছে। তাহলে কি আমি বলবো যে আপনি যা হতে চেয়েছেন তা হয়েছেন? অনেকটাই। যে এটা আমার বাবা মা সবসময় আমাকে বলতো যে জীবনে মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ, আমার বাবাও ছোটবেলা থেকে আমাদেরকে খাবার টেবিলে এই জিনিসটা বলতেন। স্টিল তিনি এখনো চেষ্টা করেন আমার আশেপাশের মানুষগুলোকে যদি তার জায়গায় কোনো সম্পৃক্ততা সাহায্যের জায়গায় থাকে, আব্বার কাছ থেকে এটা আমার পাওয়া। বাবা সবসময় খাবার টেবিলে এখনো উনি আমাকে বলেন, যেটা আমার বাবা সরকারি একজন কর্মকর্তা ছিলেন, উনি সবসময় আমাদেরকে খাবার টেবিলে বলতেন যে পৃথিবীতে সবচেয়ে বড় অর্জন মানুষ যখন তোমাকে ভালোবাসবে, এর চেয়ে বড় পাওয়া কিছু হতে পারে না। অর্থবিত্ত অনেকেরই হতে পারে, বাট ভালোবাসার যে জায়গাটা মানুষের কাছ থেকে সত্য ভালোবাসা তুমি তখনই আদায় করতে পারবা যখন মানুষের জন্য তুমি অনেস্টলি কিছু করবা এবং সেটা নিঃস্বার্থভাবে। হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু অনেক কিছুই কেনা যায়, কিন্তু মানুষের ভালোবাসা কেনা যায় না। সেটা খুবই কঠিন। আর ঘুম থেকে যখন জেগে ওঠেন কখনো কোনো কিছু নিয়ে আফসোস হয়? আফসোস হয় এই জিনিসটা যে এখনো হয়তো ভালো মানুষ হয়ে উঠতে পারি নাই, এখনো হয়তো অনেক কিছু করার বা দেবার সমাজকেও আমার পরিবারকেও আছে। তো মনে হয় যে না, প্রত্যেকটা সময় দৌড়াই এবং যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত যদি মানুষের জন্য এবং আমার আশেপাশের যারা আছে, আমার বনশ্রী যে বাসী বনশ্রী এলাকা, তাদের মানুষগুলোকেও জানি সম্পৃক্তভাবে ভালো কিছু করতে পারি সামনে। এখন কিন্তু এলাকা ভিত্তিক এই ভালোবাসাটা কিন্তু দেখা যায় না। আমি আপনার সাথে যতক্ষণ কথা বললাম, আপনি কিন্তু আপনার যে এরিয়াটা এটাকে খুব ফোকাস করছেন, আপনি মন থেকে ভালোবাসেন এই জায়গাটাকে। এই বনশ্রীতে আমার খুব প্রাইম টাইম কেটেছে এখানে। সেই 96 সাল থেকে 96-97 সাল থেকে আমরা বাড়ি করে এখানে আছি। তো এই জায়গাটার আসলে দালান কোঠাগুলো যে হয়েছে চোখের সামনে, এখন আমার চোখের সামনেই হয়েছে। তো আমার একটা প্রাইম টাইম এখানে কেটেছে। অলরেডি বলা যায় যে আমি এখানে 28-29 বছর এখানে কাটিয়ে ফেলেছি। তো দ্যাটস ওয়াই এই ভালোবাসার জায়গাটা বনশ্রীর প্রতি যে আমার, আমি যখন যেখানেই থাকি না কেন, সেটা বাংলাদেশের বাইরে হোক, বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে যখন আসি না কেন, যখন বনশ্রীতে ঢুকি, এই যে আত্মতৃপ্তিবোধ, আমি আমার এলাকায় ঢুকছি, তাই এই বোধটুকু এবং আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারছি, এটা আমার কাছে ভীষণ আত্মতৃপ্তিমূলক একটা জায়গা। তো একটা বিষয় হচ্ছে অনেকের কাজ করার ইচ্ছা থাকে, মানুষের জন্য সুযোগ হয় না, বাট আপনি আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছেন এবং আপনি করার সুযোগটা পেয়েছেন। এখন আপনি যেহেতু করতে পারছেন, আমি বলবো যে মানুষরা আছেন আপনার দ্বারা উপকৃত হচ্ছেন, তারা তো অবশ্যই লাকি। আপনি লাকিয়েস্ট যে তাদের জন্য আপনি কাজ করতে পারছেন। আমরা একদম অনুষ্ঠানের মেহেরবানি। জি জি, এবং আপনাদের ভালোবাসা, এই মানুষগুলো ভালোবাসা আমাকে সামনে আরো ভালো কিছু করার এবং এটাকে আরো বড় পরিসরে যাতে সেবাটাকে ছড়িয়ে দিতে পারি, এটার অনুপ্রেরণা জাগায়। এবং আমি চাই যে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারবো আরো। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনুষ্ঠানের শেষে আমার দর্শকদের জন্য একটা র্যাপিড ফায়ার অংশ থাকে, পার্ট থাকে। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি শুরু করতে পারবো। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরুতে যেটা জানতে চাই, আমি যতটুকু জানি আপনি এর আগে যে জবটা করেছেন ল এনফোর্সমেন্ট একটা ডিপার্টমেন্টে আপনি ছিলেন, তো
আইন প্রয়োগের নীতিগুলি কি সরাসরি স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রয়োগ করা যেতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমাদের আসলে হেলথ সেক্টর যে জায়গাটাতে আছে এখানে হয়তো আইন প্রয়োগগুলো যদি আর একটু শক্তভাবে করা হয় তাহলে হয়তো বা মানুষের সেবার যে জায়গাটা, সংকৃত জায়গাটা আরো সম্প্রসারিত হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে দুর্নীতির অংশটুকু অনেক কমে আসবে। আমরা যে শুনি যে স্বাস্থ্য সেক্টরটা কিছুটা দুর্নীতিযুক্ত এবং মানুষজন যে এটা তথাকথিত বলেই ফেলে, সেই জায়গাটাতে তখন হবে কি দায়বদ্ধতা থাকবে। দায়বদ্ধতা যত বাড়বে তখন আপনি ভালো কিছু আশা করতে পারবেন এবং মানুষের ডিস্ট্রেস পিপুল যারা আছে তারা তাদের সেবার মানটা তখন আরো বেশি উন্নত হবে এবং তারা সম্পৃক্ত হতে পারবে। ভয় কাজ করবে। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাই। রোগীর সেবার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি মনে হয়? রোগীর সেবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে রোগীর মানসিক যে এই সময়টা যে সে একাকিত্ব বোধ করে, এটাকে ডক্টরের কাউন্সিলিং, নার্সের যে কাউন্সিলিং এবং যার যদি রোগী যদি কোনো মাধ্যম দিয়ে আসেন, সেটা ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে হতে পারে, তাদের যে তার পাশে একবার যে দেখা করা, কথা বলা, এই যে কাউন্সিলিংটা, তখন সে মানসিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সে চিন্তা করে যে আল্লাহ উপরে আছেন, ইনারা অ্যাটলিস্ট আমার কাছে আছেন। তো তখন এই ডাক্তারদের কাউন্সিলিং, নার্সের কাউন্সিলিংটা ভীষণভাবে তাদেরকে অনুপ্রাণিত করে যে আমাকে এই জায়গা থেকে তারা সুস্থ করে তুলবে। এই যে তার যে অনুপ্রেরণামূলক ব্যাপারটা, এই ইন্সপিরেশনটা কিন্তু এই ডক্টরকে এবং নার্সের বিশেষ ভূমিকা আছে। এখন আপনি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একজন ডক্টর হয়তো সারাদিনে 4টা পেশেন্ট দেখছেন, কিন্তু আমাদের ডক্টররা আওয়ারলি হয়তো 40টা পেশেন্ট দেখছেন, আরো বেশি, অনেক ডিপেন্ড করে প্রভিনেন্ট এবং ফেমাস। এক্স্যাক্টলি। তো সকালে আপনি চেম্বারে কথা বাদ দেন, আপনি যদি ইমার্জেন্সিতে যান, ঢাকা মেডিকেলের, সলিমুল্লাহ মেডিকেলের, তো এইসব জায়গার তারা কিভাবে কাউন্সিলিংটা করবে? আমাদের যেমন আমরা সবসময় কথায় কথায় দোষ দিয়ে দিই হসপিটালের কিংবা একটা ডক্টর একটা দোষ দিয়ে দিই, কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি 17 কোটির একটা দেশে ডক্টরই বা কতজন আমরা বানাতে পেরেছি? ডক্টরের সংখ্যাটা খুবই অপ্রতুল, কারণ এখানে আসলে আমাদের ডক্টরের সংখ্যা যে পরিমাণ হওয়া দরকার ইন প্রপোর্শন, তার থেকে আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি। তো একটা ডক্টরকে যে পরিমাণ রোগী দেখতে হয়, তাতে তার যে মানসিক যে চাপ, সেটা কিন্তু যারা আমরা এই সেক্টরটায় থাকি এবং এই সেক্টরটা বিলং করি, তারা কিন্তু খুব কাছ থেকে বুঝি যে একটা ডক্টরকে কি পরিমাণ হেকটিক এবং এই যে এট এ টাইম যে পেশেন্টের প্রেশার নিতে হয়, এক্স্যাক্টলি, যেটা আমাদের অন্যান্য দেশে হয়তো বা সেক্ষেত্রে এই মেন্টালি প্রেশারটা নেওয়ার 1/4। এক্স্যাক্টলি। আমরা পরের প্রশ্নে চলে যাই। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কি আপনি এখন যে কাজটি করছেন? আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হয়, যেটা মনে হয় রোগীর সেবাটাকে সর্বোৎকৃষ্ট মানে সাশ্রয়ী মূল্যে সর্বোত্তমভাবে সেবা দান করাটাকে যতটা মানে কি বলবো উন্নত করা যায়, এই ক্ষেত্রটা আসলে পৌঁছানো যায়, এই ক্ষেত্রটা এমন যে প্রত্যেকটা দিনই ডেভেলপ করতে হবে আমাদেরকে। এটা আমাদের নিজের কাছে নিজের মনন যুদ্ধ। হ্যাঁ, এবং আপনি এমন একটা জায়গায় বসে আছেন সেখানে আপনার উভয় পক্ষকেই লাগবে, মন রক্ষা করতে হয়, আপনার পেশেন্টেরও মন রক্ষা করতে হচ্ছে, ডক্টরকেও আপনার মন রক্ষা করতে হচ্ছে। আপনি এমন একটা জায়গায়, হ্যাঁ। তো আপনার দৃষ্টিতে স্বাস্থ্য সেবায় যদি একটা পরিবর্তন আনা যায়, সবার আগে কোন পরিবর্তনটা আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি আমার এতদিন এই প্রফেশনে অনেক বছর হয়ে গেল, তা আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা মাই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি যে আমাদের বাংলাদেশের 64টা জেলা, মানুষের মধ্যে পারসেপশন হয় কি আমরা ঢাকা মেডিকেলে গেলে হয়তো সর্বোচ্চ ভালো সেবা পাবো, এবং এই যে দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি, এই জায়গা থেকে গভর্নমেন্টকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে ম্যাসিভ আকারে, যে বিভাগগুলোকে ঢাকা মেডিকেলের মতো প্রত্যেকটা বিভাগে হসপিটালগুলোকে এগুলোকে ফুললি ইনরিচ করা উইথ ডক্টর, উইথ নার্স, স্পেশাল নার্স এবং স্পেশাল ট্রেন্ড ওয়ার্ড বয় থেকে শুরু করে অল ইনস্ট্রাকটিভ যে আছে, এবং যারা পুরো টিমটাকে আমাদের একটু ট্রেন করতে হবে এবং এই জায়গাটাতে সংখ্যা বাড়াতে হবে। তাহলে কিন্তু মানুষজন আর ঢাকামুখী হবে না,
এই ডিসেন্ট্রালাইজ যদি করে দেওয়া হয় তাহলে রোগীরা প্রত্যেকটা জেলাতে, কেউ আর রংপুর থেকে ঢাকায় আসবে না, সে রংপুর বিভাগেই থাকবে, যে বরিশাল সে বরিশালের ওদিকেই থাকবে। এই যে জায়গাটা, তখন কিন্তু আপনার সেবার মানটা অনেক বেশি এনশিওর হবে। এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে উর্বান এলাকায় যে অসহায় মানুষগুলো, তারা কিন্তু সরকারি হাসপাতালটাকেই পছন্দ করে, কারণ এখানে অর্থ সংকুলনের ব্যাপার আছে। সেই জায়গাটাতে তাদের মধ্যে এই ভারসাম্যটা থাকবে, যারা আমাদেরকে গভর্নমেন্ট থেকে অনেক ভালো সেবা দেওয়া হচ্ছে, এই আত্মতৃপ্তির বোধটুকু, জায়গাটুকু আমার মতে আমাদের অনেক কাজ করা দরকার। এবং গভর্নমেন্ট এটাতে যত ইনিশিয়েটিভ নিবে এবং এই বাজেট যত বাড়াবে, আমার মনে হয় ভবিষ্যতে আমাদের রোগীদের জন্য এটা তত বেশি ফলপ্রসূ হবে। অবশ্যই। আচ্ছা, সুলভ মূল্যের কথা আপনি বলেছেন, যে সুলভ মূল্যে রোগীর কাছে একটা উন্নত সেবা পৌঁছে দেওয়া আপনার লক্ষ্য। তাহলে এই যে সাশ্রয়ী মূল্য, সুলভ মূল্য, এর সাথে একটা টপ ক্লাস কোয়ালিটি একটা সার্ভিস, এটাকে সমন্বয় করার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন? হাউ ডু ইউ ব্যালেন্স ইট? এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে আগে নিজে মানবিক হতে হবে। কারণ আপনি যখন ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন সব জায়গায় প্রফিট, তাহলে আপনি কখনোই সেবার জায়গাটাতে মানবিক যদি না হন, কিছু জায়গায় কিছু ছাড়, কিছু জায়গায় কিছু প্লাস করে আপনাকে এই জায়গাটাতে এনশিওর করতে হবে। সেটা এমন হতে পারে যে আপনার সময়, সেক্ষেত্রে আপনার স্টাফ কস্টিং, বা আপনি নিজের হসপিটাল থেকে কিছু অসহায় মানুষের জন্য ভর্তুকি, যে ক্ষেত্রেই বলেন না কেন, এই জায়গায় এই মানসিকতা থাকতে হবে। তাহলে আপনার এই যে সাশ্রয়ী যে ব্যাপারটা, সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। বাট আমি যদি সব জায়গায় ব্যবসা খুঁজতে যাই, তাহলে কস্টিং মিনিমাইজ আমি করতে পারবো না। আমাকে মনে হবে প্রত্যেকটা জায়গায় যে সেক্টরে কাজ করেন সেখানে আপনি পারবেন না, চাইলেও পারবেন না। এটা আসলে আমার কাছে মনে হয় যে কিছু তো আমাদেরকে প্রফিটের চিন্তা করতেই হয়, বাট আমরা যদি এটা চিন্তা করি যে স্বাস্থ্য খাত যেহেতু, প্রফিটের মার্জিনটা আমরা যদি কমিয়ে দিই, তাহলে আমার মনে হয় যে আমরা রোগীকে এই জায়গায় সাশ্রয়ী মূল্য এবং সেবাটাকে আরো এনশিওর করতে পারবো। আচ্ছা, জীবনে কখনো এই বিজনেসটা করার সময় মনে হয়েছে যে আজকেই সবকিছু শেষ, আর বিজনেস করবো না, আজকেই সব বন্ধ করে দিব, আর পারছি না, সেখান থেকে উঠে দাঁড়াতে উঠে আবার দাঁড়িয়েছেন? আসলে করোনার সময় খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড গিয়েছে, কারণ এতগুলো স্টাফকে চালিয়ে নেওয়া, এবং ওই সময় তো আসলে পেশেন্টের তেমন একটা ফ্লো ছিল না। তো আমার কিন্তু দীর্ঘ 6 মাস 8 মাস এটাকে চালাতে হয়েছে উইদাউট প্রফিট মার্জিন, আমাকে চালিয়ে যেতে হয়ে গেছে। তখন কিছুটা মনের মধ্যে ছিল যে আমি কি এটা পারবো, ছেড়ে দিব। বাট সাথে সাথে তখন আমাদেরকে চেয়ারম্যান সাহেব সবসময় বলতো যে উপরে আল্লাহ আছেন, যেহেতু আমাদের নিয়ত সৎ আছে, তো ইনশাল্লাহ এখন হয়তো আমাদের খরচটা আমরা ওইভাবে মিনিমাইজ করতে পারছি না, বাট ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি এই সময়টা, দুর্যোগপূর্ণ সময়টা কাটিয়ে উঠি আমরা, ইনশাল্লাহ সামনে আমাদের ভালো দিন আসবে। তো সেই সময়টাতে আমার মনে হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রে ধৈর্য জিনিসটা আপস এন্ড ডাউন থাকবে, তবে ধৈর্যটা মনে হয় সবচেয়ে বেশি অবশ্যই, এটা কোনো বিকল্প নেই। আপনি ভালো দিন কখনোই এভাবে আশা করতে পারেন না যে প্রত্যেকটা দিনই আপনার ভালো হবে। না, একজন, আচ্ছা ধরে নিলেন একজন এন্টারপ্রেনার, তার তো ধারণাই হচ্ছে আমার আগে ক্যাপিটাল ম্যানেজ করতে হবে, তারপরে কি আমি বিজনেস শুরু করব। তো আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছে? হ্যাঁ, আমরা যখন এই হসপিটাল করতে যাই, তখন তো আমাদের ক্যাপিটাল রেইজ করতে গেলে যে ডিরেক্টর আছে, তো তাদেরকে আসলে ডোর টু ডোর যে তাদেরকে বোঝানো, কারণ সবাই তো আসলে ডক্টর বা না, এই প্রফেশনের সাথে জড়িত না। আমরা যারা এই প্রফেশন আগের থেকে জড়িত, তারা তো এটার ক্রাইটেরিয়াটা জানি কিভাবে এটা রান করে বা তো সেক্ষেত্রে কিছু মানুষকে হয়তো প্রথম দিকে বোঝাতে আমরা কিছুটা বেগ পেতে হয়েছে। বাট যখন তারা হসপিটালের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং এই জায়গাটা দেখেছে, তখন তারা এটার ব্যাপারে আরো বেশি উৎসাহ বোধ করেছে যে না, যেহেতু সেবার জায়গাটা এরকম ভাবে হচ্ছে, আমরা আরো বেশি সম্পৃক্ত হই। তো সেখান থেকেই সবার অবদান, কন্ট্রিবিউশন করে আজকে এই জায়গাটাতে আসা, এবং এটা আল্লাহ তাআলার অসীম মেহেরবানি যে এতটুকু পথ আজকে হসপিটালে 10 বছর কাটিয়ে ফেলেছি। তো সামনের দিনগুলো আরো হাজার বছর আপনারা চালিয়ে যান, সেটা আমাদের আশা থাকবে। একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে দেখা যাচ্ছে 10 টাকা টিকিটে রোগী দেখাচ্ছি, সেটা সম্ভব হচ্ছে রাত ধরে নিলেন 3টা 4টা, এমন একটা পেশেন্ট আসলো, তার হয়তো
মানে একটা ডিপোজিট মানি দেওয়ারও হয়তো তার সে সক্ষমতা নাই, কিন্তু অনেক সময় দেখা যায় না যে একটা আর্জেন্ট লেবার পেইন নিয়ে এসছে, তার বেবি হবে, কিংবা একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, সেই রোগীটাকে আপনি কি করবেন? এক্ষেত্রে আমাদের, আমি একদম আপনার অনেস্ট আনসার চাই। অনেস্ট আনসারই বলছি, যেহেতু লোকাল এই লোকালি আমরা বিজনেস রান করি, তো আমি মোটামুটি লোকজন আমাকে এই এলাকার লোকজন অনেক বছর ধরে প্রাইম টাইম কাটানোর কারণে লোকজন চেনে। তো দেখা যায় যে আমাদের যে পরিচিত পেশেন্টগুলো আসে, যদি দেখি কখনো কোনো পেশেন্টের সিরিয়াস যেটা আমাদের হসপিটালে অ্যাভেল করতে পারছি না, সেটা হয়তো আমরা রেফার করি। আদারওয়াইজ আর্থিক সঙ্গতিটা আমার কাছে এখানে বড় ব্যাপার না, সেবাটা সবার আগে। আমাদের এরকম অনেক রোগী হয়েছে, আমাদের দু একটা পেশেন্টের এরকম ক্ষেত্রে দৈনিক পত্রিকাতেও এসছে। আমরা এরকমও আছে যে এখানে এক পেশেন্টের, আমাদের এখানে পাশের বিল্ডিং যখন হচ্ছিল তখন এক লেবারের বাচ্চার রড ঢুকে গিয়েছিল, যেটা আমরা ফ্রি অফ কস্টে ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে ডাক্তার টিম ডেকে এনে, আমাদের অন্য ডাক্তার ছিলেন, আমরা ফ্রি অফ কস্টে করেছি। আচ্ছা, তার কারণ হচ্ছে আমরা যদি দেখি যে কেউ এরকম অপারগ, তো সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব এই ব্যাপারটা খুব সংবেদনশীল। উনি এমনও আছে যে উনি নিজে অনেক পেশেন্টের ওষুধের টাকা উনি নিজের পকেট থেকে দিয়েছেন। যে আমরাও চেষ্টা করি যে আমাদের একটা ফান্ড থাকে, যদি দেখি যে কেউ এরকম, তো সেক্ষেত্রে আমরা এই ফান্ড থেকে, হসপিটাল যে ফান্ড আছে, ফান্ড থেকে আমরা চেষ্টা করি সেটাকে যতটুকু আমরা তাকে, সে হয়তো কিছু অংশ দিল যে আমি এতটুকুই পারবো, এর বাকি অংশটুকু আমরা হসপিটাল থেকে পে করছি। তো এটার জন্য আমাদের একটা আলাদা ফান্ড থাকে। আচ্ছা, এটা সবচেয়ে মানে আনন্দের কথা এবং এটা সবচেয়ে আশার কথা যে আপনারা হসপিটালে একটা যে কোর ফান্ড রেখেছেন এবং সেটা দিয়ে আপনারা আসলেও কাজ করতে পারছেন, ওয়ার্কিং। তো মানে আপনার সাথে গল্প অনেক, মানে কথা শেষ হচ্ছে না, কারণ আমি নিজেও ডক্টর এবং এমন একজন মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের একজন ব্যক্তির সাথে বসে আছে, একজন ডাইরেক্টর, মানে অনেক কথা জানার আছে, অনেক কথা বলার আছে, অনেক আকুতি আছে, অনেক মিনতি আছে যে পেশেন্টের জন্য এগুলো যদি করা যায়, এগুলো আপনাদের দেখতেও হয়তো একটা সময় ভালো লাগবে। আমরাও দেখা যায় অনেক সময় আমাদেরও হাত বাঁধা থাকে যে হসপিটাল ম্যানেজমেন্ট যতটুকু কি বলবো সফট থাকে, আপনি যতটা মানবিক হবে, ম্যানেজমেন্ট যতটা মানবিক হবে, ডক্টররা ততটাই মানবিক হবে। কারণ আপনি তো শুধু কমার্শিয়াল চিন্তা এই জায়গাটা করার আমার মতে হয় সবার উচিত নয়। কারণ আপনাকে কিছু জিনিস মিনিমাইজ করতে হবে, কারণ আপনি শুধু ব্যবসা করবেন এই জায়গাতে। আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আপনাকে বলেছি যে আপনি এমন একটা সেক্টরে কাজ করেন যে জায়গাটাতে আপনি চাইলেও নিজেকে ব্যবসায়ী বলতে পারবেন কিনা আমি জানি না, কারণ আমি আপনাকে কিন্তু একজন হেলথ সেক্টরের মানুষ হিসেবেই কিন্তু আপনার সাথে কথা বলেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক মানে যখন এসেছি আপনার হসপিটালে সেই সময়ও দেখেছি যে আপনার অনেকগুলো ফোন কলস আছে, অনেকগুলো পেশেন্টকেও আপনার কথা বলতে হচ্ছে, তাদেরকে রাউন্ডে যেতে হবে, সেই অবস্থা থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য অনেক শুভ কামনা থাকবে। আমি চাই আপনি অনেক দূর এগিয়ে যান, আপনার অ্যাডভান্স হসপিটালকে নিয়ে অনেক অ্যাডভান্সড হন আপনি। আর থ্যাঙ্কস ফর বিইং আওয়ার গেস্ট টুডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি, আপনার সঞ্চালন আমার খুব ভালো লেগেছে এবং আপনি যেহেতু ডক্টর, আমাদের সেক্টরটাকে আরো ভালো মতো আপনি চেনেন, জানেন, এই জন্য কথা বলতে বা আমার হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বাট আপনি ক্যাচ করতে পেরেছেন, এটাও একটা ভালো লাগার জায়গা। তো দোয়া করবেন অবশ্যই, ইনশাআল্লাহ। অবশ্যই, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।